অনেক খোঁজাখুঁজির পর অবশেষে নূরের দেখা পায় আদিত্য। বিনা বাক্যে নূরের সন্নিকটে গিয়ে ওর হাত নিজের হাতের বাঁধনে আবদ্ধ করে নিয়ে টানতে টানতে বাড়ির ছাদে নিয়ে আসে। ছাদে আনার পর ওর হাত ছেড়ে দিয়ে ছাদের দরজা আটকে দেয়, যেন এই মুহূর্তে সেখানে তৃতীয় কেউ আসতে না পারে। আদিত্য যখন নূরকে টানতে টানতে ছাদে আনছিল, তখন ওদের আশেপাশে তেমন মানুষ না থাকায় কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয়নি ওদের। নূরও কোনো টু শব্দ করেনি সেই সময়। কিয়ৎক্ষণ পর নূর তার কণ্ঠে রাগ মিশ্রিত রেখে আদিত্যকে উদ্দেশ্য করে বলে, এসব কী ধরনের অসভ্যতা আদি ভাইয়া? তোমার কোনো লাজ লজ্জা বা লোক সমাজের কথা শুনে ভয় নাই থাকতে পারে, কিন্তু আমি একজন অবিবাহিত নারী, আর আমার এইসব নিয়ে যথেষ্ট ভয় আছে। একজন প্রাপ্তবয়স্কী অবিবাহিত ছেলে আর একজন প্রাপ্তবয়স্কী অবিবাহিত মেয়ের হাত ধরে সকলের সামনে দিয়ে টানতে টানতে ফাঁকা স্থানে আনতে পারে না। এতে পুরো কথা শেষ হওয়ার পূর্বেই আদিত্য নূরের হাত ধরে হ্যাচকা টান দিয়ে নিজের বুকের সাথে ওকে মিশিয়ে নেয়। তারপর ওর ঠোঁটে একটা আঙ্গুল ঠেকে ওর চোখে নিজের দৃষ্টি স্থির রেখে শীতল কণ্ঠে বলে, সুপ, কোনো কথা না। মোনালিসা রাজীবের জন্য সাজানো স্থানটি দেখে বেশ অনেক দূরে একটা পিলারের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তৃপ্তি। বেশ কিছু সময় হলো তীব্র তৃপ্তির পাশে এসে দাঁড়িয়েছে। এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে তীব্র, কিন্তু সেদিক নিয়ে যেন কোনো খেয়াল নেই তৃপ্তির। তৃপ্তির এমন আচরণে তীব্রের ভ্রু কিঞ্চিত কুঁচকিয়ে আসে। এতটুকু বুঝতে পারে ওর দৃষ্টি সামনের দিকে স্থির থাকলেও মন অন্যত্র বিরাজ করছে। পরক্ষণে তৃপ্তিকে আনমনেই ওর ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলের নখ মুখে নিয়ে দাঁত দিয়ে কাটার চেষ্টায় লেগে পড়তে দেখে তীব্র ওর ঠোঁটের কোণে বাঁকা হাসির রেখা ফুটিয়ে তোলে। আরও কিছু মুহূর্ত পেরিয়ে গেলে তীব্র তৃপ্তির কাঁধে হাত দিয়ে হালকা করে একটু ঝাঁকুনি দেয়। হঠাৎ তীব্রের এমন কাজে তৃপ্তির ধ্যান তো ভাঙেই, পাশাপাশি ও বেশ ভয় পেয়ে যায়। হিজাবটা সামান্য সরিয়ে বুকে ফু দেয়। চোখ ছোট ছোট করে নিয়ে নিজের বাম পার্শ্বে তাকাতেই তীব্রকে ওর চোখে পড়ে। সঙ্গে সঙ্গেই যেন আশ্চর্যের চরমে পৌঁছে যায় ও। নূর আর আদিত্য একে অপরের মুখশ্রীপানে তাকিয়ে রয় কয়েক মুহূর্ত। আদিত্যর আঙ্গুল নূরের ঠোঁট থেকে সরিয়ে নিতেই নূর কাপা কণ্ঠে আদিত্যকে উদ্দেশ্য করে বলে, আমাকে এখানে আনার মানে কি? বারবার এইভাবে কাছে টেনে হুট করে দূরে সরিয়ে গিয়ে আমাকে তিলে তিলে যন্ত্রণা দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে, মিস্টার আদিত্য চৌধুরী? নূরের মুখে এমন প্রশ্ন শুনে আদিত্য একটুও অবাক হয়নি, বরং সে জানতই যেন পূর্ব থেকে নূর ওর থেকে এমন ধরনের কথাই জানতে চাইবে। আদিত্য নূরের ডান গালে এক হাত রেখে ওর কপালের সাথে নিজের কপাল ঠেকায়। সঙ্গে সঙ্গে নূরের সর্বাঙ্গ কিছুটা কেঁপে ওঠে। আদিত্য ওর চোখে মুখে অনুতপ্ততার ছাপ ফুটিয়ে তুলে শীতল কণ্ঠে নূরকে উদ্দেশ্য করে বলে, আমার জীবনে করা চরম ভুলগুলোর মাঝে একটি ছিল হুট করেই তোকে না জানিয়ে মামার বাড়ি থেকে নিজের বাড়িতে চলে আসা, তোদের সাথে কোনো প্রকার যোগাযোগ করার চেষ্টা না করা। বিশ্বাস কর নুরবর্তী, আমি তখন বুঝতে পারিনি তুই আমার শূন্যতায় এত বেশি ভেঙে পড়তে পারিস। যদি পারতাম তাহলে হয়তো চলে গেলেও যোগাযোগটা বন্ধ রাখতাম না। গত দুদিন ধরে তোর বলা প্রতিটি কথা, গত 8 বছর পূর্বে আমার সাথে তোর কাটানো বিশেষ স্মৃতিময় মুহূর্তগুলোর কথা মনে করে তা নিয়ে গভীর চিন্তা ভাবনা করে আজ আমি আমার ভুল বুঝতে সক্ষম হয়েছি পুরোপুরি। অনেক অনুতপ্ত আমি এর জন্য। আমার চোখ দুটোর দিকে গভীরভাবে লক্ষ্য করে দেখ একটাবার, তুই বুঝতে পারবি কতটা অনুতপ্ততা অনুশোচনায় ভুগছে আমার হৃদয়। আদিত্যের কথায় নূর নীরব থাকে। ওর দৃষ্টি আদিত্যের চোখের ওপরেই স্থির। আদিত্যের নীলাভ মনে উঠছে চারপাশে থাকা সাদা অংশ জুড়ে যে নোনা জল এসে ভিড় করেছে, তার গভীরভাবে লক্ষ্য করলে যে কেউ বুঝতে সক্ষম হবে সে মিথ্যে কথা বলছে না। আদিত্য নূরের নাকের সাথে নিজের নাক লাগিয়ে আবারও বলে, অনুভব করতে পারছিস আমার বুক চিরে বের হওয়া প্রতিটি নিঃশ্বাস, যা তোর ওষ্ঠদয়ে হাওয়ার মতো দোলা দিয়ে যাচ্ছে? আদিত্যর এমন কথায় নূর চোখ বুজে ফেলে। ওর নিঃশ্বাসও ঘন হয়ে আসছে। এই আপনার মতলবটা কি? হ্যাঁ, বারবার কথা নেই পাতারে হুটহাট আমার সামনে আমার কাছাকাছি চলে আসছে, আমাকে একদমই থ্রেট দেন, আবার ভয়ও দেখান। আমার থেকে কি চাই আপনার? পরিষ্কার করে বলুন তো।
তীব্র তৃপ্তির কানের কাছে নিজের মুখ এগিয়ে এনে ফিসফিসিয়ে বলে, তোমার থেকে আর কি বা চাইবো? আমার তো পুরো তুমিটাকেই চাই। তুমিটাকে পুরোপুরি পেয়ে গেলে বাকি যা প্রয়োজন তা আমি নিজেই পূরণ করে নিতে পারবো। তোমার থেকে চেয়ে নিতে হবে না মিস মায়াবিনী মায়াবতী। তীব্রর এমন কথায় তৃপ্তির চোখ বড় বড় করে ওর দিকে তাকায়। তীব্র তৃপ্তির নাক নিজের দু আঙ্গুলের ভাঁজে নিয়ে হালকা করে একটা টান দেয়। তৃপ্তি আউচ নামক উদ্ভট শব্দটি নিজ মুখ থেকে বের করে নিজের নাকে হাত বুলাতে থাকে। তীব্র একটা বাঁকা হাসি দিয়ে প্যান্টের দুই পকেটে দুই হাত রেখে শীষ বাজাতে বাজাতে স্থান ত্যাগ করে। তৃপ্তি ওর নাকে হাত রেখেই এক পলক তীব্রর যাওয়ার পানে দেখে অস্পষ্ট স্বরে বলে, অসভ্য লুচু কোথাকার, ইস আমার না। কিছু সময় পূর্বেই মোনালিসার বৌভাতের অনুষ্ঠান শেষ হয়েছে। আত্মীয় স্বজনরা সকলে চলে গিয়েছে ইতিমধ্যে। নূর ওর পরিবার, আদিত্য, আহিয়ানা চৌধুরী ওনারাও চলে গিয়েছেন। জাবেদ ইসলামের বিশেষ অনুরোধে তীব্র, আরবি রহমান আর রাত তৃপ্তিদের বাড়িতেই থাকছেন। ইতিমধ্যে তীব্র জানতে পেরেছে তৃপ্তির বাসাই এটা, আর জাবেদ ইসলামের মেয়েও। তীব্র তৃপ্তির সম্পূর্ণ পরিচয় জানতে পেরে বেশ খুশি হয়েছে। এবার আর সমস্যা হবে না তৃপ্তিকে নিজের করে নিতে। তীব্রের জন্য ঠিক করে দেওয়া ঘরে এসে বসেছিল সে। সেই মুহূর্তে আরবি রহমান তীব্রের রুমে প্রবেশ করেন। তীব্র আরবি রহমানকে দেখে আর তেমন রাগ বা রিয়াক্ট করে না, জন্য আরবি রহমান মনে মনে বেশ খুশি থাকেন এখন। আরবি রহমান তীব্রের সন্নিকটে এসে দাঁড়িয়ে পড়ে। তীব্র মাথা নিচু রাখা অবস্থাতেই প্রশ্নসিক্ত কণ্ঠে বলে, কিছু বলবেন? অনুষ্ঠান পর্ব তো শেষ, আমাদের ঢাকায় ফিরতে হতো, এবার রাতের হোস্টেলে ফিরতে হবে। স্কুল মিস হয়ে গেল ওর 2 দিন। তার আগে আমার একটা জরুরি কাজ আছে এখানে। তীব্রের এমন কথায় আরবি রহমান তীব্রের দিকে কারণ জানার আগ্রহ প্রকাশ করে উৎসুক দৃষ্টিতে তাকায়। তীব্র আরবি রহমানের দিকে এক পলক দেখে বলে, বসুন আমার পাশে। তড়িৎ গতিতে আরবি রহমান তীব্রের পাশে বসে পড়ে। তীব্র ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে শীতল কণ্ঠে বলে, আমরা এখন যে বাড়িতে আছি এই বাড়ির কর্তা জাবেদ ইসলাম আঙ্কেল, আমার বাবার কোম্পানির একজন কর্মঠ সৎকর্মী। আজ সকালে এ বাড়িতে প্রবেশ করার সময় তো পরিচয় পাওয়া হলো। তার একজন মেয়ে আছে, নাম তৃপ্তি, দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। প্রথম দেখায় ওর প্রতি আমি মুগ্ধ হয়ে গিয়েছি ছোটো মা। আমি চাই আপনি জাবেদ আঙ্কেলের সাথে আগামীকাল সকালে কথা বলুন। আমি ওনার মেয়েকে বিয়ে করতে ইচ্ছুক, এমন প্রস্তাব দিন। আশা রাখছি এমন প্রস্তাবে তিনি না করবেন না। তৃপ্তির পরিবার রাজি হয়ে গেলে বাবাকেও জানিয়ে দেবেন। দ্রুত দেশে ফিরবেন বাবা, তখন ভালো তারিখ দেখে বিবাহ কার্য সম্পূর্ণ করতে চাই। কথাগুলো বলে তীব্র থেমে যায়। আরোহী রহমান গালে হাত রেখে চোখের আকার বড় করে তাকিয়ে আছে তীব্রর দিকে। বিয়ের কথা বলছে সে, যেন অবিশ্বাস্য একটা বিষয়। কিছু সময় পেরিয়ে গেলেও আরবি রহমানের কোনো প্রত্যুত্তর না পেয়ে তীব্র ওর ভ্রু যুগল কিঞ্চিত কুঁচকিয়ে আরবি রহমানের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। আরবি রহমানের চোখের সামনে কয়েকবার হাত নাড়াতে ধ্যান ভাঙে ওনার। আস্তে করে পরপর দুবার ধূপ গিলে বলে, আমার ছেলে তবে ভালোবেসে ফেলেছে একজন নারীকে। ইস, কতই না ভাগ্যবতী হবে সে। 2 দিনের পরিচয় এত মুগ্ধ হয়ে গিয়েছো বাবা, যে বিয়ে করতেও নিজেকে প্রস্তুত করে নিয়েছো। বাহ, বেশ ভালো। তাহলে কালকেই আমি কথা বলবো জাভেদ সাহেবের সঙ্গে। প্রত্যুত্তরে তীব্র কিছু বলে না, ঠোঁট প্রসারিত করে একটা ড্যাডি স্মাইল দেয়। আরবি রহমান খুশি মনে তীব্রের রুম থেকে বের হয়ে আসেন। আরবি রহমান আর রাতের থাকার জন্য তীব্রের রুমের পাশেই আরেকটা রুমের ব্যবস্থা করে দিয়েছেন জাবেদ ইসলাম। নিজের রুমে এসে বিছানায় বসে ঘুমন্ত রাতের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ধীর কণ্ঠে বলেন, ছেলের পরিবর্তনের কারণ হবে তৃপ্তি নামক এই মেয়েটি। আজ নিয়ে 2 বার সে আমাকে ছোট মা বলে ডেকেছে। নিজের মনের কথা সর্বপ্রথম আমার সাথে শেয়ার করেছে। আমাকে ভরসা করে তৃপ্তির বাবার সাথে কথা বলার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিল। আমার এতেই অনেক শান্তি লাগছে। আল্লাহ আমার ছেলেটাকে ভালোবাসা পূর্ণত হওয়ার তৌফিক দান করুক। ওকে সব সময় সুস্থ সবল হাসি খুশি দেখব, এটাই আমার কামনা। প্রতিদিনের মতো খুব ভোরে উঠে তৃপ্তি নিজের কাজে লেগে পড়ে। গত কয়েকদিন ধরে কাজের পরিমাণ বেশ কমই ছিল। এর জন্য রাবেয়া বেগম তো কম কটু কথা শোনাননি সকলের আড়ালে নিয়ে। নিজের ভবিতব্য তো মেনে নিতেই হবে। জাবেদ ইসলাম আছেন জন্য তার সামনে কাজ করতে পারেন না, তাই আরও অনেক আগে ঘুম থেকে উঠে সব কাজ শেষ করতে হয় তৃপ্তিকে।
রান্না উঠিয়ে দেবে প্রস্তুতি নিচ্ছিল তৃপ্তি। সেই মুহূর্তে আরবি রহমানকে সিঁড়ি ভেঙে নিচে নামতে দেখে কিছুটা ভীত হয়ে যায় তৃপ্তি। এত সকালে যে উনি উঠে যাবেন তা আশা করেনি তৃপ্তি। আরবি রহমান ডাইনিং রুমে এসে দাঁড়িয়ে পড়েন। একজন কম বয়সী অপরূপ সুন্দরী মেয়েকে রান্না করতে দেখে দেওয়াল ঘড়ির দিকে তাকান। ঘড়িতে তখন মাত্র ভোর 5:30 বাজে। এত ভোরে রান্না করার কারণ বুঝতে না পেরে আরবি রহমান তৃপ্তির নিকট এগিয়ে যান। কী রাঁধছে তা এক পলক দেখে শীতল কণ্ঠে তৃপ্তিকে প্রশ্ন করেন, আমার নাম তৃপ্তি আন্টি। আসলে আমাদের বাসায় প্রায় সকলেই সকাল সকাল খাবার খান, তো তাই খুব ভোরে উঠে রান্না না করলে দেরি হয়ে যায় কাজ শেষ করতে। তৃপ্তির মুখে ওর নাম শুনে আরবি রহমানের ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে ওঠে। তার ছেলে ভুল কিছু বলেনি। মেয়েটা ভারী মিষ্টি দেখতে, নজর কাড়া তার সৌন্দর্য। তৃপ্তির রান্নার কাজ দেখে আরবি রহমান এতটুকু বুঝতে পারেন যে ও পাকা হাতের রাঁধুনি, খুব গুছিয়ে পরিমাণ বুঝে রান্না করে। মাংস ভুনার গন্ধ যা ছড়িয়েছে আর রং যা এসেছে তাতে স্বাদও যে অতুলনীয় হবে নিঃসন্দেহে তাও বুঝতে পেরেছেন। দুজনে বেশ কিছু সময় গল্প করে। তৃপ্তিও রান্নাঘরের সব কাজ শেষ করে নেয় ইতিমধ্যেই। রান্নার কাজ সম্পূর্ণ শেষ করতেই 7:30 বেজে গিয়েছে। আরবি রহমানকে হালকা নাস্তা দিয়ে হাতের বাকি কাজগুলো শেষ করে নেয় সে। সব কাজ শেষ করে আরবি রহমানের পাশে এসে চেয়ার টেনে বসে পড়ে তৃপ্তি। ক্লান্তিতে বেশ হাঁপিয়ে পড়েছে সে। আরবি রহমান এক গ্লাস পানি এগিয়ে দিলে তৃপ্তি হাসি মুখে তা গ্রহণ করে। আরও কিছু সময় পেরিয়ে গেলে রাবেয়া বেগম আড়মোড়া ভাঙতে ভাঙতে ডাইনিং রুমে এসে প্রবেশ করেন। সামনের দিকে দৃষ্টিপাত না করে প্রতিদিনের মতো তৃপ্তিকে উদ্দেশ্য করে বলেন, আমার চা নাস্তাটা দে তৃপ্তি। তৃপ্তি বসা অবস্থা থেকে উঠে দাঁড়িয়ে রান্নাঘরে গিয়ে রাবেয়া বেগমের জন্য চা বানিয়ে আনে, সাথে নাস্তাও রেডি করে নিয়ে আসে রাবেয়া বেগমের সামনে দেয়। রাবেয়া বেগম কর্কশ কণ্ঠে বলে ওঠে, নবাবের বেটি, জমিদার নিয়ে এত সময় লাগাস কেন? পাপ আসছে জন্য তো কয়েকটা দিন ধরে দেখতেছি নতুন জোড়া পাখনা গজাইছে তোর। যাইতে দে তোর বাপরে, অনেক হিসাব জমায়া রাখছি। সুদে আসলে উসুল যদি না করছি আমার নাম কথা শেষ করতে পারেন না। সেই মুহূর্তে চোখে পড়ে তার সামনে বসারত একজন মধ্যবয়স্ক সুন্দরী নারীর ওপর। আরবি রহমানের কপালে কয়েকটা ভাঁজ পড়ে গিয়েছে ইতিমধ্যে। মনে মনে ভীষণ রাগেরও সৃষ্টি হয়েছে। তৃপ্তি ভীত নহেনে একবার আরবি রহমান তো আরেকবার রাবেয়া বেগমের দিকে তাকায়। রাবেয়া বেগম অপ্রস্তুত হয়ে তৃপ্তির দিকে তাকালে তৃপ্তি কাঁপা কাঁপা কণ্ঠে বলে, উনি বাবার অফিসের বসের স্ত্রী আরবি রহমান। বিয়ের অনুষ্ঠানে দাওয়াতে এসেছিলেন। বাবার পরিচিত হওয়ায় গতকাল রাতে আমাদের এখানে থাকার ব্যবস্থা করে দিয়েছেন বাবা ওনাকে। রাবেয়া বেগমের পরিচয় জানতে পেরে শুকনো কয়েকটা ঢোক গিলে নেন। এত বছরের তার লুকানো পর্দা এভাবে ফাঁস হয়ে যাবে কল্পনাও করতে পারেননি তিনি। পরিস্থিতি সামলে নিতে রাবেয়া বেগম জোরপূর্বক তার ঠোঁট প্রসারিত করে হাসার চেষ্টা করেন। আর কিছু বলতে নেবেন সেই মুহূর্তে আরবি রহমান চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে তৃপ্তিকে উদ্দেশ্য করে বলেন, আমার সাথে রুমে চলো তৃপ্তি। তৃপ্তি আরবি রহমানের রাগের পরিমাণ বুঝতে পেরেছেন। অসহায় দৃষ্টিতে রাবেয়া বেগমের দিকে এক পলক দেখে আরবি রহমানের পেছনে চলে যায়। রাবেয়া বেগম ইতিমধ্যে ভয় শেষ হয়ে যাচ্ছেন। নিজ মনে বুড়বুড়িয়ে বলেন, এ আমি কি করলাম? কেন যে এতটা অসতর্ক হয়ে মুখপুরীর সাথে নিজের আসল রূপে ব্যবহার দেখাইতে গেলাম? উনি জানতে পারলে তো এ বাড়িতে আমার শেষ দিন হবে খুব দ্রুতই। মুখপুরীটা নিশ্চয়ই এই সুযোগ হাতছাড়া করবে না। ওনাকে আমাদের এত বছরের সব মিথ্যাচারিতা কথা বলে দিবে। নিজের অজান্তে নিজের পায়ে খুড়াল মারলি রাবেয়া। তৃপ্তিকে নিয়ে রুমে প্রবেশ করে আরবি রহমান। রাত তখন বিছানায় বসে ফোনে গেমস খেলছিল। আরবি রহমান কঠিন কণ্ঠে রাতকে রুম থেকে বাইরে যেতে বলেন। রাত বাধ্যের মতো মায়ের কথা মেনে নিয়ে ফোনটা বিছানার ওপর রেখে রুমের বাইরে চলে গেল। আরবি রহমান ঠাস করে দরজা বন্ধ করলেন। সঙ্গে সঙ্গে কেঁপে উঠল তৃপ্তি। আরবি রহমান দ্রুত পায়ে তৃপ্তির সন্নিকটে এগিয়ে এলেন। কঠিন দৃষ্টি তার তৃপ্তির ওপর স্থির। তৃপ্তি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আরবি রহমান তৃপ্তির হাত ধরে টেনে বিছানায় বসিয়ে দিয়ে নিজেও পাশে বসে পড়েন। কিছু সময় নীরবেই কেটে যায়। নীরবতার দেওয়াল ভেঙে আরবি রহমান তৃপ্তিকে উদ্দেশ্য করে বলেন, উনি তাহলে তোমার নিজের মা নন, সৎ মা। কিন্তু উনি তোমার সাথে যে বিহেভিয়ারটা করলেন তাতে আমার কাছে এতটুকু বিষয় ক্লিয়ার হয়ে গিয়েছে।
জাবেদ সাহেব বাড়ি না থাকাকালীন উনি তোমার উপর পাশবিক অত্যাচার করতে এতটুকুও দ্বিধাবোধ করেন না। আমি জাবেদ সাহেবকে সব কথা জানিয়ে দিব, তারপর ওই মহিলার কি করুণ পরিণতি হয় তাও দেখা যাবে। তৃপ্তি আরবি রহমানের এমন কথা শুনে অশ্রুসিক্ত নয়নে তার দিকে তাকান। তারপর আরবির দুহাত নিজের হাতে মুষ্টিবদ্ধ করে নিয়ে অনুনয়ের সুরে বলে, আন্টি এমন করবেন না, বাবা অনেক সহজ সরল মানুষ। আমার মৃত্যুর পর অনেক ভেঙে পড়েছিলেন, দাদি থেকে শুনেছিলাম। দাদির মৃত্যুর পর আমার কথা চিন্তা করেই দ্বিতীয় নারীকে নিজের জীবনে এনেছেন। এতগুলো বছর তো পেরিয়েই গেল। এই বয়সে এসে ওনার আসল রূপ বাবার সামনে চলে আসলে বাবা অনেক বেশি আঘাত পাবেন, যা মেনে নেয়া তার জন্য অনেক কষ্টকর হবে আন্টি। আমি চাই না আমার জন্য বাবা এতটা আঘাত পাক বা নিজেকে অপরাধী মনে করুক। আপনি দয়া করে এই করুণ সত্যটা আমার মতো চেপে রাখুন নিজের মাঝে, প্রকাশ হতে দিয়েন না। আপনার কাছে আমার আকুল আবেদন। কাঁদিস না রে মা, তোর এই সুন্দর নয়নজোড়া দুঃখের অশ্রুতে ভিজুক তা আমি কখনো চাই না। আমাদের পরিচয়টা খুব কম সময়ের হতে পারে, কিন্তু এই কম সময়ে তুই আমাকে এতটা মায়ায় জড়িয়ে ফেলবি ভাবিনি। তবে একটা কথা বলি আজ, সত্য কখনোই চাপা থাকে না, একদিন না একদিন ঠিকই প্রকাশ পায়। আমি না প্রকাশ করলেও তা ঠিকই প্রকাশ পাবে। আর তোর মতো এত ভালো মনের অধিকারিণী মেয়েকে যারা এতগুলো বছর ধরে, তার শাস্তি স্বয়ং আল্লাহ তাআলা একদিন তাদের দিবেন। প্রত্যুত্তরে তৃপ্তির বুক চিরে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো। রেজিয়া রুমে এসে রাবেয়া বেগম দরজা আলতোভাবে লাগিয়ে দিয়ে চিন্তিত অবস্থায় পায়চারি করছে। বেশ কিছু সময় পেরিয়ে যাওয়ার পর রেজিয়া ঘুম থেকে উঠে বসে আড়মোড়া ভাঙতে থাকে। হাই তুলতে তুলতে সামনের দিকে দৃষ্টি নিক্ষেপ করতে নিজের মাকে এমন অদ্ভুত আচরণ করতে দেখে ভ্রু যুগল কুঁচকে এলো তার। প্রশ্নসুক্ত কণ্ঠে বলল, আম্মা, ও আম্মা, কোন চিন্তার সাগরে ডুবে গেলে তুমি? রেজিয়ার কথা কর্ণপাত হতেই রাবেয়া বেগম রাগী দৃষ্টি নিক্ষেপ করে ওর দিকে। রেজিয়া তার ভ্রুক্ষেপ করে না, কারণ জানতে চাইলে পরক্ষণে রাবেয়া বেগম রেজিয়ার পাশে এসে বসে অস্থির কণ্ঠে সকালে ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনা খুলে বলে। সম্পূর্ণ ঘটনা শোনার পর রেজিয়া রাগে রি রি করে ওঠে, রাবেয়া বেগমকে উদ্দেশ্য করে বলে, কি বলছোটা কি তুমি আম্মা? এবার তো তোমার জন্য আমাকেও মার পড়তে হবে। উনি তো বাবাকে নিশ্চিত বলে দিবেন, তারপর তো আমাকেও তোমার সাথে সাথে এই বাড়ি থেকে বের করে দিবে। তখন কোথায় যাব আমি? হ্যাঁ, তোমার জন্য নিজেকে বিপদে ফেলতে পারবো না আমি। বাবা যদি আমাকে বলে আমিও তৃপ্তিকে অত্যাচার করার পেছনে জড়িত আছি কিনা, আমি সরাসরি না সুযোগ জবাব দিয়ে দেব। কারণ হিসেবে বলবো তুমি এই সব কিছুর জন্য দায়ী। বাবাকে আমি তোমার আসল রূপের কথা বলে দেব, আর এটাও বলবো তুমি সর্বদা আমাদের ভয়ে ভয়ে রাখতে, যেন সে কিছু জানতে না পারে। নিজে বাঁচলে অন্যের নাম। এই মুহূর্তে দাঁড়িয়ে নিজের পেটে ধরা মেয়ের মুখ থেকে এমন কথা শুনতে হবে বলে আশা করেননি রাবেয়া বেগম। এত সময় নিজের মধ্যে এই চিন্তা তার কাজ করছিল যে তার তো যথেষ্ট বয়স হয়ে গিয়েছে, যে কোনো একটা জায়গায় কাজ করে হলেও দিন পার করে দিতে পারবে। কিন্তু তার তো উপযুক্ত অবিবাহিত একজন মেয়ে আছে, এ বাড়ি থেকে বের করে দিলে পথে পথে ঘুরতে হবে দরুন, ভালো কোথাও মেয়ের বিয়েও দিতে পারবেন না। রাবেয়া বেগমের বুকের মধ্যে হতাশার এক দারুণ যন্ত্রণা শুরু হয়েছে ইতিমধ্যে, যা শারীরিক বেদনা দেয় না কিন্তু মানসিক বেদনা দেয়। বেশ কিছু সময় নীরব রইলেন রাবেয়া বেগম। রেজিয়া রাগে ফোঁসফোঁস করছে। নীরবতার দেওয়াল ভেঙে রাবেয়া বেগম বলে উঠলেন, কোমরের চুড়ি পেট কাটার জন্য উত্তম অস্ত্র। এদিকে এই কথাটুকুই সামান্য মনে করেছিলাম, কিন্তু আজ তার প্রমাণ পেলাম যে এই কথাটা বাস্তব থেকে উঠে এসেছে। যাদের কথা চিন্তা করে, যাদের ভালো ভেবে চিন্তা করে নিজের সতীনের মেয়েকে কষ্ট দিয়ে, যন্ত্রণা দিয়ে, ভালোবাসা থেকে বঞ্চিত করেছিলাম, আর সেই একজনই খারাপ পরিস্থিতির সম্মুখে হওয়ার পূর্বেই নিজের আসল রূপ দেখিয়ে দিল। তোর মতো মেয়েকে আমি পেটে ধরে জন্ম দিতে এত আদর সোহাগ দিয়ে বড় করেছি, সেটা এখন ভাবতেও ঘেন্না হচ্ছে আমার। রেজিয়া, আল্লাহ না করুন এই দিনটা যেন আমার বেঁচে থাকা অবস্থায় সত্যি না দেখতে হয়। তুই বিপদের দিনে আমার পাশে না থেকে উল্টে আমার থেকে বিপদের দিকে ঠেলে দিবি, আমাকে আরও বিপদের দিকে ঠেলে দিবি।